নিতুর মাহবুব ভাই, লেখিকা ত্রিধারণিকা, পর্ব ১৩। নিতু সেটার তোয়াক্কাও করল না, উঠে দাঁড়ালো। মাহবুব ভাইও পিছু পিছু এলেন। উঠে এলি কেন? আরও বাকি ছিল তো। এই সিনড্রোমে ভোগা রোগীগুলো খুবই অশ্লীল হয় জানিস। ধর কেউ একজন তার উড়োতে শুতে চাইলো, সে তার স্কার্ট উপরে তুলে দেবে, হলুদ প্যান্টির ধরাধরি মাথা রাখতে দেবে, জড়িয়ে ধরে চুমু খাবে, বিশেষ জায়গায় হাত ছোঁয়াবে। নিতু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ল। তার গা শিরশির করছে। আপনি সেই রাতে বেহুশ ছিলেন মাহবুব ভাই। তুই আমায় আটকাতে পারতি তো। তোর যেরকম ইন্টিমেট হওয়ার ইচ্ছে না, এত শরীর পাতানোর অভ্যাস কেন তোর? আমার তো ঘুম ভেঙে খুব ভয় লেগেছিল কাপড় চোপড় বদলানো দেখে। উফ, আমার একটা বিশেষ দাগ আছে, সেটা ছুঁয়ে দেখিসনি তো আবার? ইস, সকালে কি ব্যথা করছিল জানিস? বিস্ময় আর অপমানে নিতু হাঁ করে ফেলল। একটা মানুষ এরকম সীমার বাইরে অসভ্য হয় কি করে? এত ফাজিল, এত বদমাইশ। নিতুর হাত থেকে কোল্ড ড্রিঙ্কের ক্যান পড়ে গেল। সে রাগে কাঁপতে কাঁপতে বলল, আপনি নেশা করেছিলেন। ইউ আর নট ইন সেন্স। তাই বলে আটকাবি না, উল্টো জোর করবি? তুই জানিস আমি টকবগে ছেলে, বেশি তেজি, একটু ছুলেই আমার সব অ্যাক্টিভ হয়ে যায়। আর সেই সুযোগে তুই আমার জিনিস নষ্ট করে ফেলবি? তোর উরুর তিলটা দেখে এভাবে কাপড় করলি আমায়? তুই আমার চেনা লোক না হলে আমি বুলডোজার নিয়ে তোর হাড়গোড় ভেঙে দিতাম। শুনুন, সেই রাতে আমি আপনাকে আটকিয়েছি, বাধা দিয়ে নিজে সরে এসেছি। তাহলে আমার শরীর অমন আলাদা মনে হচ্ছিল কেন ঘুম ভেঙে? আপনি জোর করছিলেন আমায়, সেই সুযোগটাই নিয়েছিলি তো। নিতু কাঁপতে কাঁপতে এবার মেঝেতে বসে পড়ল। তার মাথা ভনভন করছে, গা ঘামছে। আমি কোনো সুযোগ নিইনি, আমি খুব চেষ্টা করেছি আপনাকে থামাবার। মাহবুব ভাইও নিচু হয়ে বসলেন। আমার বউয়ের কত ক্ষতি করে দিলি রে নিতু, বেচারি ইনটেক জিনিস পেল না। নিতু তোতলাতে তোতলাতে বলল, আপনি প্লিজ চুপ করুন এবং যান, প্লিজ। যাবই তো, এখন তো তোর দরকার শেষ। পুজো শেষ, মণ্ডপ খালি, ব্রাহ্মণ তখন চোখের বালি। মাহবুব ভাই নিতুকে সে অবস্থায় রেখে নিতুর পড়ে যাওয়া কোকের ক্যানটা নিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে চলে গেলেন। নিতু ঠাই বসেই রইল। এত শরীর খারাপ কেন লাগছে? একটু পরেই তিনি আবার ফিরে এলেন। নিতুকে দুম করে কোলে নিয়ে বললেন, চল ঘরে দিয়ে আসি তোকে। মাথা ঘুরছে তোর? বোধহয় বাবু হবে। এসব করে ৭২ ঘন্টার মধ্যে একটা আইপিএল না খেলে কনসেপ্ট নিশ্চিত। আমার ব্যাপারটা আমি কনফার্ম জানি। তুই তো আর বাবু মানুষ করতে পারবি না, তুই করবি অমানুষ। আমার সন্তান তো আর অমানুষ হতে দিতে পারি না। কিরে, খাবি আইপিএল? কিনে আনবো? নিতু কিছু বলতে যাচ্ছিল, মা দেখেই চেঁচালেন, নিতুর কি হলো মাহবুব? কোলে নিয়েছো কেন? কি হয়েছে? পা মচকে ফেলেছে আন্টি। হিল পরবে আর পা মচকাবে না? তারপর আমার কোলে উঠে আমার কোমরটা ভাঙবে। যত সব বদের হার্ডি। তাই নাকি? আমি তো বলছিলামই হিল পরিস না রে নিতু, পরিস না। আন্টি, এই ৫৩ কেজি কোলে নিয়ে আমার কোমরের হাড্ডি ভেঙে গুঁড়ো দুধ হয়ে গেছে বোধ হয়। একটু লিকার হলে আপনি এক্ষুনি চা বানিয়ে খেতে পারবেন। তুমি যে কি বলো না মাহবুব। সত্যি আন্টি, এই যে দেখুন, আমি নিতুকে ঘরে দিয়ে আসছি, দাঁড়ান। আমি পেইন কিলার স্প্রেটা নিয়ে আসছি। ওহ নিতু, ঝিল কেন পড়ছিলি এই অঘটন ঘটাতে? নিতুকে তার ঘরের বিছানায় রাখতে রাখতে মাহবুব ভাই বললেন, এখন যে তুই শিহাবকে পটাতে যাচ্ছিস, যদি জানতে পারে তোর আমার সঙ্গে পুরোটা হয়ে গেছে, ব্যাপারটা কি মেনে নেবে? আর না মানলেই বাকি, বলতে তো হবে। এত বড় ব্যাপার না জানালে তো ঠকানো হবে তাকে, কি বলিস? আমি কি তাকে বুঝিয়ে বলবো যে তোর একটু সুকসুকানি আছে? সেদিন কিরকম কামড়ালি না আমায়, আবার মেইন কোর্সটাও হয়ে গেল। উফ। নিতুর আগে বোবা হয়ে তাকিয়ে আছে পাথরের মতো। মাহবুব ভাই নিতুর জুতোটা খুলে রাখলেন, পা দুটো সোজা করে শুয়ে দিলেন, নিজের দুপা ফাঁক করে নিতুর পেটের উপর বসে পড়লেন। সেদিন রাতে আমার উপর নিশ্চয়ই এরকম পজিশনেই ছিলি, তাই না? আমি তো হুঁশে ছিলাম না, শরীরও ভার ছিল। আমি নিশ্চয়ই তোর উপরে উঠিনি। নিতু চোখ বন্ধ করে ফেলল। আর সহ্য করা সম্ভব নয়। এবার তার দমও ভারী লাগছে। মরে যাচ্ছে সে। সব কিছু কি কালো অন্ধকার আর ঘুটঘুটে অন্ধকার। নিতু, এই নিতু, কি হলো তোর? মাহবুব ভাই নিতুর দুগালে আলতো থাপ্পড় দিলেন, মাথা ঝাঁকালেন। কি হলো তোর? উপরে বসতে জ্ঞান হারালি, আর আমার যে সব কেড়ে নিলি। নিতু। নিতু আর কিচ্ছু শুনতে পেল না। সে চলে যাচ্ছে পৃথিবীর ভেতরের সমুদ্রের অতলে। নিতুর যখন জ্ঞান ফিরল, সবাই তাকে ঘিরে আছে। নিতু সবার দিকে একবার চোখ বুলালো।
রুবা আপা বরের সঙ্গে দাঁড়িয়ে কাঁদছে, মাও কাঁদছেন, বড় চাচা ভ্রুকুচকে তাকিয়ে আছেন, বাবা বড় চাচার হাত ধরে আছেন শক্ত করে, বড় চাচি নিতুর মাথায় হাত বুলাচ্ছেন, এর মধ্যে শিহাব সাহেবও আছেন, শুধু মাহবুব ভাই নেই। নিতু এবার সিলিংয়ের দিকে তাকালো, সে হসপিটালে। মা কিছু বলার আগেই রুবা আপা বললেন, তোর জন্য আমার শ্বশুরবাড়ি যাওয়া আটকে গেল, বেহুশ হলি কি করে? নিতু বিড়বিড় করে বলল, জানি না। মা গোঙালেন, খাওয়া দাওয়া ঠিক নেই, শরীর দুর্বল, আর কদিন ধরে তো সমানে রাত জাগছে, এ যে হাঁটতে পারছে এই বেশি, তার উপর হিল পরে আছাড় খেলো। নিতু উঠে বসলো, আমি ভালো আছি মা। নিতু মায়ের গলা জড়িয়ে ধরল। বড় চাচি কাঁদো কাঁদো গলায় বললেন, বাড়ির দুটো মেয়েই আজ সবাইকে কাঁদিয়ে ছাড়লো। উফ। শিহাব সাহেব বললেন, আমি কি একটা ছবি তুলতে পারি? বড় চাচা বললেন, অবশ্যই, আমাদের সবার তুলো। দাঁড়াও, সবাই ঠিক করে দাঁড়িয়ে নি, আপনারা যেভাবে আছেন সেভাবেই তুলব, কিচ্ছু ঠিক হয়ে দাঁড়াতে হবে না, এই পরিবারটিকে এমনিতেই ভীষণ সুন্দর দেখাচ্ছে। রুবা আপা চলে যাওয়ার সময় নিতুকে জড়িয়ে ধরে আলাদা ঘরে নিয়ে বললেন, থ্যাংক ইউ নিতু। থ্যাঙ্কস কেন? ফর মি। তুই যেভাবে বাবার সামনে স্ট্যান্ড করলি, তোর জন্যই তো আমার বিয়েটা হলো। তুমি আমার বোন তো, কিসের থ্যাঙ্কস? তাছাড়া প্রেম ভেঙে তুমি কত কষ্ট পেলে, এখনও অবশ্যই একটু কষ্ট হবে নিজেকে মানিয়ে নিতে, প্রথম প্রথম আদর করলে যে কষ্ট হবে না। কষ্ট পাবো কেন রে, আমি তো আমার মানুষটাকেই বিয়ে করলাম। মানে? মানে হলো একেই আমি ভালোবাসতাম, একে বিয়ে করতেই তো ট্রিক করেছিলাম। বাড়িতে সবাইকে মিথ্যে বললে? শোন, আমি যদি বাড়িতে বলতাম এ আমার পছন্দের, বাড়ির সবাই বেঁকে বসতো। সোজা কথা, এরা সোজাভাবে মানত না, নাক তুলতো, হাজারটা ভুল ধরতো, পছন্দ শুনলেই না করতো। এখন দেখ সোহেলকে এরা গদগদ করছে, সুতরাং ছোট্ট একটা নাটক করলাম, আর তাতে তুই হেল্প করে দিলি, ব্যাস। এটা তোমাদের প্ল্যান ছিল, সবাইকে বোকা বানিয়ে? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ভালোবাসার জন্য সব করা যায়, তাই বলে আমাকে বলবে না? তোকে বললে তুই এত ভালো সাপোর্টটা দিতে পারতি না, অভিনয় করতে হতো, অভিনয় এত ভালো হতো না। এখন তো সবটা মন থেকে করেছিস। নিতু বোকা হয়ে তাকিয়ে রইল। সে তোমার এত কাবু করেছে? ভালোবাসলে এমনই হয়, বশ হয়ে যেতে হয়, কাবু হয়ে যেতে হয়। আমি হতাম না, কখনোই না। তাহলে তুই কি ভেবেছিলি যাকে ভালোবাসি তাকে ছাড়া বিয়ে করব? অসম্ভব। একটা লোক যাকে আমি ভালোবাসি না, সে গভীর রাতে আমার নাভিতে চুমু খাবে, হতেই পারে না। শরীরই প্রেমটা বুঝলি, এটা জাস্ট হ্যাভেনলি। ধর তুই যাকে ভালোবাসিস তার মাঝে নিজেকে বিলিয়ে দিতে না পারলে হলো নাকি? এ জীবন বৃথা। জীবন বৃথা? জীবন শুধু বৃথা না, অসম্ভব কষ্টেরও। তুই ভেবে দেখ, তুই যাকে ভালোবাসছিস সে ছাড়া অন্য কেউ রাতের বেলা তোর উপরে শুয়ে আছে, তোর ঘাড়ে গলায় চুমু খাচ্ছে, একসময় সে তোর জামার পাশ দিয়ে হাত ঢুকিয়ে তোর বুকে হাত দিল, আর অন্য হাতে তোর পাজামার নাট ধরে টান দিল। নিতু দু কান চেপে ধরে বলল, জাস্ট স্টপ, স্টপ ইট, আই ক্যান্ট বিয়ার ইট। রুবা আপা সবাইকে বেকুব বানিয়ে স্বামীর গলা ধরে কাঁদতে কাঁদতে চলে গেলেন। হসপিটাল থেকে বাড়ি ফেরা রুবা আপার বিদায় পর্যন্ত নিতুর মাহবুব ভাইয়ের সঙ্গে একবারও দেখা হলো না। নিতু নিজে থেকে কাউকে জিজ্ঞেসও করলো না। বড় চাচি ডেকে বললেন, মাহবুব তোমাকে কোলে করে দৌড়াতে দৌড়াতে হসপিটালে নিয়ে গেল, তাকে একটা সুন্দর করে ধন্যবাদ বলে আসো। কেন, তিনি কি হসপিটাল পর্যন্ত পুরো রাস্তা দৌড়েছিলেন? রাস্তায় কেন দৌড়বে, গাড়িতে করে নিয়ে গেছে একা একা। আমরা সবাই তখন রুবার কবুল হওয়া নিয়ে ব্যস্ত, হসপিটালে চিৎকার চেঁচামেচি করে শেষ করেছে বেচারা। উফ। তাহলে ধন্যবাদের দরকার নেই মানে? মানে হলো একজন কাজিন অসুস্থ হলে আরেকটা কাজিন তাকে হাসপাতালে নিয়ে যেতেই পারে, এটা সম্পর্কের দায়িত্ব। পলু অসুস্থ হলেও তিনি এভাবেই নিয়ে যেতেন নিশ্চয়ই। বড় চাচি নিতুর দিকে রাগি চোখে তাকালেন। নিতুর দৃষ্টি এড়িয়ে চলে গেল। মনে মনে বলল, সরি চাচি, আমি আপনার সাথে বেয়াদবি করতে চাই না, শুধু ওই পাঠাটার জন্য করতে হলো। মাহবুব ভাই নিজে থেকে নিতুর সাথে দেখা করতে এলেন রাত 10টা নাগাদ পেছনের বারান্দায়। নিতু সেখানে চুপচাপ দাঁড়িয়েছিল একা একা। ভালোবাসায় ক্লান্ত হয়ে সব কিছু থেমে যাওয়া নিয়ে নেতিয়ে পড়া নিতু নিজেকে সামলাবার, শক্ত করবার বারবার চেষ্টা করছিল। আর তিনি তখন রেডি ফেডি হয়ে এসেছেন টিপটপ, কাঁধে ব্যাগ। রাক্ষসটা কি বউ ভাতের আগেই চলে যাচ্ছে নাকি? নিতু দ্রুত কেটে পড়তে চাইল। মাহবুব ভাই নিতুর কোমর ধরে ফেললেন, একদম নিজের দিকে নিয়ে এলেন। নিতুর মুখটা এক হাতে চেপে ধরে ডিরেক্ট চোখের দিকে তাকালেন। নিতু মাথা নিচু করে ফেলল।
চলে যাব, টাকা দে। নিতু জবাব না দিয়েই নিজেকে ছাড়াতে চাইল। টাকা ছাড়া ছাড়বো না, চেষ্টা করে লাভ নেই। টাকা কিসের? আমার লাখ টাকার ব্লেজার পুড়িয়ে দিলি যে। ওটা লাখ টাকার? ওতে আমার বইয়ের জন্য গিফট ছিল, হিসেব ধরলে ওটা কোটি টাকা। তোকে আমি কম পার্সেন্টেজে বলছি। টাকা নেই। আমার ওয়ালেট কই? ওয়ালেটে আমার কার্ড ফার্ড সব নেই। তাহলে দাঁড়া, তোকে একটা। মাহবুব ভাই নিতুর ঠোঁট চেপে ধরলেন। মুখ বন্ধ নিতু নিজেকে ছাড়াতে না পেরেই এলোপাথারি মারতে থাকলো মাহবুব ভাইকে। মাহবুব ভাই থামলেন না। নিতু সেই আগের কাণ্ডটাই করলো, তবে এবার ভিন্নভাবে। মাহবুব ভাইয়ের জিভে প্রাণপণে কামড় বসিয়ে দিল। মাহবুব ভাই এবার নিতুকে দ্বিগুণ উৎসাহে জড়িয়ে ধরলেন। কোমরের হাত এবার পিঠে চলে এলো। নিতু সারা শরীরে শক্তি দিয়েও ঠেলে সরাতে পারছিল না মানুষটাকে। এক পর্যায়ে নিতু হাল ছেড়ে দিল। খেয়ে ফেলুন তাকে, খেয়ে শান্ত হয়ে যাক। অন্তত পেটে গিয়ে তো নিতু দুদণ্ড বাঁচতে পারবে। এভাবে বেঁচে থাকতে পারছে কই? প্রতি মুহূর্তেই তো মরছে। মাহবুব ভাই নিতুকে যখন ছাড়লেন, নিতুর মনে হলো ততক্ষণে অনন্তকাল কেটে গেছে, রাত ভোর হয়ে যায়নি তো। মাহবুব ভাই কলার ঝাড়তে ঝাড়তে বললেন, বাপরে বাপ, কি গরম লাগছে রে নিতু। দে, বাকি অর্ধেক টাকা দে, চলে যায়। অর্ধেক মানে? অর্ধেক তো চুমুতে শোধ হলো, বাকিটা দিয়ে ভাড়া দিয়ে যাব। নিতু মনে মনে বলল, এত বড় ঠোঁট খেয়ে ফেলা, সারা রাত্রিরে চুমুতে মাত্র অর্ধেক শেষ হলো। কিরে, দে, টাকা দে। নিতু অন্যদিকে তাকিয়ে বলল, টাকা নেই। ওকে ফাইন, তাহলে এভাবেই শোধ করে ফেলি, কি বলিস? তোরই লাভ বেশি হবে, কিছু তো আর কমছে না তোর। নিতু বারান্দায় রাখা বেতের মোড়াটা হাতে করে মাথার উপরে নিয়ে বলল, খবরদার, আর কাছে এলে আমি আপনার মাথা ফাটিয়ে ফেলবো। একদম এগোবেন না। টাকাও দিবি না, শোধও দিবি না, উল্টো মারবি। আমি কি এখন বলবো ডেকে সবাইকে? তুই আমার সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিস। কি রে, ডাকবো? টাকা নেই এখন, পরে দিয়ে দেব। নেই তো? তোর ফটোগ্রাফারের কাছ থেকে চেয়ে দে। টাকা পয়সা ছাড়া আমি যাব কিভাবে? নিতু শক্ত গলায় বলল, সে আমার ফটোগ্রাফার নয়, সাবধানে কথা বলুন। আমি কথা বললেই সাবধানে? তুই যা করলি তা অসাবধানে। এখন যদি আমি ফটোগ্রাফারকে বলে দিই? নিতু নিজে এগিয়ে এসে মাহবুব ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। শীতল কণ্ঠে বলল, কি বলে দেবেন? কি বলে দেবেন শুনি? মাহবুব ভাই আবার নিতুকে কোমর জড়িয়ে কাছে টানলেন। নিতুর এবার একটু বাধা দিল না, বরং মাহবুব ভাইয়ের চোখে চোখ রেখে বলল, কি বলে দেওয়ার থ্রেট করেন শুনি তো। মাহবুব ভাই কপালের চুলটা সরিয়ে দিলেন, মাথা নিচু করে নিতুর কপালের সঙ্গে কপাল ঠেকিয়ে বিদ্রূপের স্বরে বললেন, সেই রাতে আমাকে মাতাল পেয়ে যা করলি না। নিতু মাহবুব ভাইয়ের থুতনিটা ধরে মুখটা তুলল। ও, এই ব্যাপারটা? আমি সেটা আপনার সঙ্গে করেছি। আরে তখন তো আপনি বেহুশ ছিলেন। আপনিও যখন আমার সঙ্গে করছেন, তখন আমিও বেহুশ ছিলাম। কাজ হয়েছে বেহুশে বেহুশে, হিসেব বরাবর। যা, আমি কখন করলাম? কেন, আপনি আমার উপরে চড়ে বসবার পরই তো আমি জ্ঞান হারাই, তারপর হসপিটালে। আমি তো আর জানি না আপনি আমার কতটা ক্ষতি করলেন এতটা সময়। আমার তো ভাবলেই ঘেন্না হচ্ছে, এতটা সময় আপনার শরীরের সঙ্গে। মাহবুব ভাই তোতলাতে তোতলাতে বললেন, আমি কিছু করিনি নিতু, কসম। অত সোজা নাকি? সেই তো, আমি কি করে জানবো? আই ওয়াজ ফ্রেন্ড। করলেও বুঝবো কেন? জ্ঞান ফিরে আমার শরীরও খুব ব্যথা করছিল, মনে হচ্ছিল কেউ আমাকে ঢোলে মুচড়ে দিয়েছে। তুই পাগল হয়ে গেছিস নিতু, কি বলছিস? আর আপনাকে বারবার বলে দেব করতে হবে না মাহবুব ভাই। আমার যে বর হবে, আমি তাকে এমনিতেই বলবো। যেহেতু যাই ঘটেছে বেহুশ অবস্থায়, আশা করি আমার বরের এই নিয়ে কোনো কমপ্লেইন থাকবে না। আই হোপ হি উইল ম্যানেজ ইট হ্যাপিলি অ্যান্ড ইউ উইল। বাব্বা, বর পর্যন্ত চলে গেছিস এত দূর? আপনি তো বউ নিয়ে আকাশে চড়ে গেছেন আমার আগেই। তো দুদিন পর তো আমি আকাশেই থাকবো, আমি তো নিয়ে যেতেই পারি। আমারও দুদিন পর বিজনেস হবে, আমিও বরের কথা ভাবতে পারি। কেন, আমি কি এতই অনুভূতিহীন যে বর নিয়ে ভাবতে পারি না? বরের স্বপ্ন দেখতে আমার মানা কিসের বলুন তো? মাহবুব ভাই এবার নিজে থেকে নিতুর কোমর ছেড়ে দিলেন। আমতা আমতা করে বললেন, তোর বরের সমস্যা হলো না ঠিক আছে, কিন্তু আমার বউ মানবে কি না কে জানে। মেয়েরা আবার এসব বিষয়ে খুব সেন্সিটিভ হয়, তুই তো জানিস। না মানলে আমাকে একটা ফোন করে দেবেন, আমি নিজে গিয়ে বুঝিয়ে বলে আসব। আমি খুবই আন্তরিকভাবে বলবো, প্রথমবারে ইউ আর নট ইন সেন্স, আর দ্বিতীয়বারে আই ওয়াজ নট ইন সেন্স। মাহবুব ভাই চেঁচিয়ে বললেন,
কি করে হয়? তুই এতটুকু একটা মেয়ে, আমার কি টেস্ট বলে কিচ্ছু নেই নাকি? আপনার আসলেই টেস্ট নেই, কি করে বুঝলি? সেই ব্যাখ্যা আপনাকে আমি দেব না। নিতু, আমি সত্যিই তোকে কিছু করিনি। দেখ, তুই ফেইন্ট ছিলি, ওই অবস্থায় ফিল আসে নাকি? জানিসই তো এসব ব্যাপারে টেনশনের সময় ফিল আসে না। মাইন্ডের সেট আপ ঠিক না থাকলে। আপনি মিথ্যে বলছেন। ইউ আর এ টপ রেটেড লয়ার। আপনার মতো চূড়ান্ত লেভেলের ইতর একজনের সঙ্গে কথা বলে সময় কেন নষ্ট করছি? উফ, এমনিতেই কত ক্ষতি হয়ে গেল আমার। এত বকছিস কেন রে নিতু? ফটোগ্রাফার দেখে সাহস বেড়ে গেল বুঝি? বারবার তাকে ফটোগ্রাফার না বলে মাঝে মধ্যে আর্কিটেক্টও বলতে পারেন তো। তার তো দুটো প্রফেশন, মেইনটাই তো স্কিপ করে যাচ্ছেন। মাহবুব ভাই কাঁধের ব্যাগটা এপাশ বদলে ওপাশে নিলেন। নিতু মাহবুব ভাইয়ের ব্যাগটা ঠিক করে দিতে দিতে বলল, আমার যখন নিজের টাকা হবে আমি আপনাকে অনেক দামি ব্লেজার কিনে দেব, এর থেকেও দামি একটা ভালো সানগ্লাস আর হ্যাট। ওয়ালেট তো সেটাও ফেরত দেব টাকা ভর্তি করে। ওকে, একটু ওয়েট করুন না প্লিজ। তোর কিচ্ছু আমার চাই না, ছাড়। যা দেওয়ার ওই ফটোগ্রাফারকে দে, যা সর। কিন্তু আমি তো আপনাকে দিতে চাই। আমি চাই না, তোর কাছ থেকে কিচ্ছু চাই না, কিন্তু আমি আপনাকে দেবই দেব। নিতু ওখান থেকে চলে আসবার সময় গান ধরলো, কিছু আবদারের জানি নেই মানে। মাহবুব ভাই বারান্দায় রাখা অপরাজিতার টপটা লাথি মেরে ফেলে দিলেন। নিতু স্পষ্ট ফিল করলো লাঠিটা টপে নয়, লাগলো নিতুর বুকে। এত ব্যথা, ঠিক বুক চিরে ফেলার মতো। নিতু ফিসফিস করে বলল, আপনাকে ভালোবাসি নাকি নিজেকে কষ্ট দিই, এই আবার আমার কাছে একদম ক্লিয়ার। এই খেলায় এবার থেকে আমি আর কোনো চাল দেব না। আমার দিক থেকে সব দান বন্ধ। দেখে এবার কিভাবে হারান। মাহবুব ভাই সেই রাতেই চলে গেলেন। যাওয়ার আগে রুবা আপাকে কক্সবাজারের এয়ার টিকিট দিয়ে গেলেন। নিতুর ইন্টারমিডিয়েট পরীক্ষা ঠিক এক সপ্তাহ আগে শিহাব সাহেব রুবা আপার বিয়েতে তোলা ছবিগুলো পাঠালেন। এর মধ্যে নিতুর অসংখ্য ছবি। এত ছবি কখন তুলল লোকটা? সারাক্ষণ বোধহয় নিতুর ছবি তুলেছে। ছবিগুলো দেখে নিতুর আনন্দে পাগল হয়ে যাওয়ার অবস্থা। নিতু নিজে দেখতে যে এত সুন্দর এটা তো সে জানতই না। বিশেষ করে নিতুর বিভিন্ন মুহূর্তে মুখের এক্সপ্রেশনের ছবি দেখে নিতু অভিভূত। কিন্তু শিহাব সাহেবকে ধন্যবাদ দেওয়ার সাহস তার হলো না। এত সুন্দর ছবি তুলে যে পাঠায় তাকে ধন্যবাদ দেওয়া যায় না, গুছিয়ে কিছু বলতে হয় মমতা দিয়ে। সেই মমতার ভাষা নিতুর জানা নেই। শিহাব সাহেব নিজেই তাকে ফোন করলেন বড় চাচার মোবাইলে ফোনে। নিতু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হ্যালো। ওপাশ থেকে হ্যালো এলো না, একদম নিশ্চুপ। নিতু আরেকবার বলল, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? নিতু, তোমার কি মন খারাপ? আমি ফোন করে খারাপ করে দেইনি তো? মন আগে খারাপ ছিল, এই যে নিজের ভালো ভালো ছবি দেখলাম তারপর থেকে ভালো লাগছে। ছবি পছন্দ হলো তাহলে? আপনি ভালো আছেন? শিহাব সাহেব সঙ্গে সঙ্গেই বললেন, না ভালো নেই, একদমই ভালো নেই। নিতু ভ্যাবাচাকা খেয়ে গেল। এভাবে ভালো নেই কথাটা তাকে কেউ কখনো বলেনি। বরং সে নিজে সবসময় মাহবুব ভাইকে বলতে চেয়েছে, আমি ভালো নেই মাহবুব ভাই। কিন্তু মাহবুব ভাই তাকে কখনো জিজ্ঞেসই করেনি। নিতু মাথা চুলকাতে লাগলো। কেউ ভালো নেই বললে কি বলতে হয়? নিতু আমতা আমতা করে জিজ্ঞেস করলো, ভালো নেই মানে? শরীর খারাপ করেছে, জ্বর হয়েছে?